সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 6 মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই যে কবিতাটি তোমাদের রয়েছে রিটেন বাই এমিলি জেন ব্রন্ট, এই সম্পূর্ণ কবিতাটি আমরা পড়ব বাংলা অর্থ সহ এবং এখানে যে এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজ বা প্রশ্নের উত্তর অর্থাৎ সলিউশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের এই যে লেসন 6 যেটা রয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ওকে, এই সম্পূর্ণ পোয়েমটির বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে তার উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজেই জানতে পারবে এই ভিডিওটির মধ্যে দিয়ে। এবং এখানে যদি তোমাদের এই লেসন থেকে বা এই তোমাদের কবিতাটি থেকে যদি কোনো স্ট্যান্জা পরীক্ষায় তুলে দেয় এবং সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেই স্ট্যান্জার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ইংলিশ লেসন 6 যেটা রয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই যে পোয়েমটি লিখেছেন হচ্ছে এমিলি জেন ব্রন্ট, ঠিক আছে। এই সম্পূর্ণ কবিতাটির বাংলা অর্থ প্রথমে আমরা দেখে নেব, তারপর আমরা কি করব প্রশ্নের উত্তরগুলি পরপর জানবো। তো দেখো আমাদের এখানে পোয়েমটির যে নাম রাখা হয়েছে কি মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। হিল মানে কি? হিল মানে হচ্ছে পাহাড়, আর এখানে মিল্ড মানে হচ্ছে মৃদু বা স্নিগ্ধ, ঠিক আছে। মিস্ট মানে হচ্ছে কুয়াশা, আর আপন মানে হচ্ছে উপরে, অর্থাৎ এখানে এটার মানে কি দাঁড়াচ্ছে পাহাড়ের উপরে স্নিগ্ধ কুয়াশা বা মৃদু কুয়াশা, ওকে। তা এটার সম্পর্কেই আমাদের কবিতাটি এখানে লেখা হয়েছে। তো প্রথমে কী দেওয়া আছে? দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। টেক্সট বলতে আমাদের কবিতাটির কথা বলা হচ্ছে, আর পোয়েট মানে কি? কবি। তো এখানে কবি এবং কবিতা সম্পর্কে আমাদের একটু তথ্য দেওয়া আছে এই দুটি প্যাসেজের মধ্যে। তো আমরা এটা একবার পড়ে নেব, তারপর মূল কবিতাটি পড়ে প্রশ্নের উত্তরগুলি আমরা পরপর জেনে নেব। দেখো প্রথমে কি বলা হয়েছে, এমিলি জেন ব্রন্ট 1818 অর্থাৎ 1818 to 1848 was an English poet and novelist, best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature, okay। তো কী বলা হচ্ছে দেখো, এমিলি জেন ব্রন্টে, ইনার জন্ম হচ্ছে 1818 খ্রিস্টাব্দে, মৃত্যু 1848 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, অ্যান ইংলিশ পোয়েট, অ্যান্ড মানে কি একজন, ইংলিশ পোয়েট অর্থাৎ পোয়েট মানে কি কবি, আর ইংলিশ মানে কি ইংরেজ, তো তিনি একজন ইংরেজ কবি ছিলেন। আর কি ছিলেন? অ্যান্ড নোভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, তিনি উপন্যাস লেখেন, তিনি একজন ঔপন্যাসিকও ছিলেন। বেস্ট রিমেম্বার্ড মানে হচ্ছে সব থেকে বেশি স্মরণীয় আর কি, রিমেম্বার্ড মানে স্মরণীয় বা যাকে মনে রাখা হয়, তো তিনি সব থেকে বেশি স্মরণীয় কিসের জন্য? ফর হার অনলি নোভেল, তার একমাত্র উপন্যাস উদারিং হাইটস, এই উদারিং হাইটস উপন্যাসের জন্য তিনি সব থেকে বেশি স্মরণীয়। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার মানে সাহিত্য, ইংলিশ লিটারেচার মানে হচ্ছে কি ইংরেজি সাহিত্য। তো ইংরেজি সাহিত্যের এটা একটি ক্লাসিক মানে হচ্ছে কি অতুলনীয় একটা উপন্যাস, যেটা হচ্ছে লং কনসিডার্ড মানে হচ্ছে যাকে দীর্ঘদিন ধরে যেটাকে মানে বিবেচিত একটা অতুলনীয় একটা হচ্ছে উপন্যাস ইংরেজি সাহিত্যের, এই উদারিং হাইটস, এবং এটার জন্য তিনি সবথেকে বেশি স্মরণীয়, ওকে। এরপর দেখে ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. তো ইন দিস পোয়েম মানে কি কবিতা, তো ইন দিস পোয়েম মানে এই কবিতাটির মধ্যে যেটা আমরা এখন পড়বো আর কি, দ্য ব্লু মানে কি নীল, আর মিস্ট মানে কুয়াশা, তো ব্লু মিস্ট মানে হচ্ছে নীল কুয়াশা। দ্যাট সারাউন্ডস মানে হচ্ছে কি ঘিরে রাখা, যেটা ঘিরে রাখে এই যে নীল কুয়াশা, ঠিক আছে, যেটা ঘিরে রাখে, কাকে ঘিরে রাখে? দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, অর্থাৎ ডিস্ট্যান্ট মানে কি দূরবর্তী, মাউন্টেন্স মানে হচ্ছে কি পাহাড় বা পর্বতমালা, দূরবর্তী পাহাড়কে বা পর্বতমালাকে, মাউন্টেন্স বলতে পর্বতমালা, ঠিক আছে, পর্বতমালাকে ঘিরে রাখে এই নীল কুয়াশা, ঠিক আছে। রিমাইন্ডস দ্য পোয়েট, এবং যেটা কবিকে রিমাইন্ডস করে মানে মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়? অফ আর হ্যাপি ডেজ, তার সুখের দিনগুলির কথা মনে করিয়ে দেয়। অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড মানে কি শৈশব, আর ইউথ মানে কি যুবক বা যুবতী বয়স বা বালিকা বয়স, ঠিক আছে, তার বালিকা এবং শৈশবের যে সমস্ত তার সুখের দিন, সেই সুখের দিনগুলির কথা মনে করিয়ে দেয়। কোন সময়? যখন তিনি দূরবর্তী পাহাড়কে ঘিরে থাকা এই যে নীল কুয়াশাটাকে তিনি দেখেন সেই সময়, ওকে। দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটা তিনি ফেলে এসেছেন, যে তার চাইল্ডহুড মানে কি শৈশব এবং তার বালিকা বয়স, যেটা তিনি আগে ফেলে এসেছেন, এখন তিনি বড় হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তো সেই দিনগুলির কথা, সেই সুখের হ্যাপি দিনগুলির কথা তার মনে পড়ে যায় যখন তিনি দূরবর্তী পাহাড়কে ঘিরে রাখা এই নীল কুয়াশাটাকে দেখেন বা প্রত্যক্ষ করেন, ওকে। এরপরে দেখো, অ্যাজ সি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ সি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট আগেন।
তো অ্যাজ সি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে কি স্থলভাগের দৃশ্য, ঠিক আছে, স্থলভাগের যে সমস্ত দৃশ্য পাহাড় পর্বত নদী নালা এই সমস্তগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ, সরি নদী নালা বাদ দিয়ে মানে পাহাড় পর্বত ভূমির যে সমস্ত সেগুলো বলা হয় ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো অ্যাজ সি ডিসক্রাইব, ডিসক্রাইব মানে কি বর্ণনা করা, যখন তিনি স্থলভাগের যে সমস্ত মানে জিনিসগুলোকে বর্ণনা করছেন বা করেন আর কি, তো সি শিফটস, সেই সময় তিনি শিফট করেন বা ফিরে যান কোথায়, ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট, মানে তার বর্তমান দিন থেকে বা বর্তমান সময় থেকে তিনি শিফট করেন অর্থাৎ ফিরে যান কোথায়, টু দ্য পাস্ট, অতীতকালে ফিরে চলে যান, অর্থাৎ তিনি বর্তমানের কথা এই কবিতাটির মধ্যে লিখছেন বা বর্ণনা করছেন, এই বর্ণনা করার মাঝে তিনি অতীতকালের যে মানে কথা সেগুলোকে স্মরণ করেন। অ্যান্ড দেন এবং তারপর টু দ্য প্রেজেন্ট আগেন, তারপর তিনি আবার বর্তমানে ফিরে আসেন, তিনি আবার মানে বর্তমানে যে সমস্ত ঘটনা বা বর্ণনা সেগুলো তিনি আবার লেখেন বা করেছেন, এই কবিতাটির মধ্যে বর্ণনা করেছেন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এই কবিতাটির একটা সংক্ষিপ্ত মানে তথ্য বর্ণনা এখানে দেওয়া আছে যেটা আমরা পড়লাম। এরপর আমরা মূল কবিতাটি পড়ে প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। দেখো প্রথমে কি বলা হচ্ছে, মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমোরো। ওকে, নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সোরো। তো কী বলা হচ্ছে দেখো, মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ মিল্ড বলতে কি আমরা আগেই বললাম, মিল্ড মানে কি মৃদু বা স্নিগ্ধ, মিস্ট মানে কুয়াশা, আপন মানে উপরে, হিল মানে হচ্ছে পাহাড়, অর্থাৎ পাহাড়ের ওপরের এই মৃদু কুয়াশা বা স্নিগ্ধ কুয়াশা, টেলিং নট, টেলিং মানে কি, টেল মানে হচ্ছে বলা, তো টেলিং মানে কি বলছে, ঠিক আছে, নট মানে বলছে না, কি বলছে না, অফ স্টর্মস, স্টর্মস মানে কি ঝড় ঝঞ্ঝা এরকম, ঠিক আছে, টুমোরো মানে কি আগামীকাল, অর্থাৎ পাহাড়ের ওপরে এই যে মৃদু কুয়াশা বা স্নিগ্ধ কুয়াশা এটা কিন্তু আগামীকালের ঝড়ের বার্তা দিচ্ছে না, বা আগামীকাল যে ঝড় হতে পারে সেরকম বার্তা বা সেরকম মানে আগের থেকেই কোনো মানে পূর্বাভাস যেটা বলা হয় সেটা কিন্তু দিচ্ছে না। নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, নো মানে কি না, দ্য ডে মানে দিনটি, হ্যাজ ওয়েপড, ওয়েব মানে কি, ওয়েব মানে কান্না, আর ওয়েব মানে কি কেঁদেছিল আর কি, তো মানে দিনটি কেঁদেছে, এখানে ইটস ফিল মানে কি সম্পূর্ণরূপে, এখানে দিনটি কেঁদেছে বলতে কি সারাদিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সারাদিন ধরে বৃষ্টিপাত হয়েছে এবং তার মানে সেটাকেই বোঝানো হচ্ছে যে দিনটি মানে কেঁদেছে আর কি, মানে ঠিক আছে। এরপর দেখো স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সোরো, স্পেন্ট মানে হচ্ছে অতিবাহিত করেছে বা খরচ করেছে আর কি, ইটস স্টোর মানে কি যেখানে কোনো কিছু জমিয়ে রাখা হয় সেই স্টোর, ঠিক আছে, মানে ভান্ডার আর কি। অফ সাইলেন্ট সোরো, সাইলেন্ট মানে কি নীরব, আর সোরো মানে কি দুঃখ, তার নীরব দুঃখের যে ভান্ডার সেটা সে খরচ করে ফেলেছে, অর্থাৎ মানুষের মনের যদি কোনো দুঃখ থাকে সে যদি একটু ভালোভাবে কেঁদে নেয় তাহলে কিন্তু দুঃখটা অনেকটা হালকা হয়, তেমনি এখানেও একটা দিনের কথা বলা হয়েছে, পুরো একটা দিন যখন মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে, তারপর কিন্তু বলা হচ্ছে তার সে মনের যে দুঃখের যে ভান্ডার, নীরব দুঃখের ভান্ডার সেটা কিন্তু সে সব খরচ করে ফেলেছে, তাই আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আর নেই। ওকে, সেটাই বলা হচ্ছে। এরপর দেখো, আই অ্যাম গো ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর অ্যান্ড বেনিথ, এটা হচ্ছে বিটা এখানে মানে লুপ্ত আছে, ঠিক আছে, অ্যান্ড বেনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। তো কী বলা হচ্ছে, আই অ্যাম গান ব্যাক মানে আমি ফিরে গেছি কোথায়, টু দ্য ডেজ অফ ইউথ মানে আবার আমার যে বালিকা বয়স সেই বালিকা বয়সের দিনগুলিতে আমি ফিরে গেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটা শিশু হয়ে গেছি। অ্যান্ড এবং বেনিথ মাই ফাদার্স শেল্টারিং রুম, বেনিথ মানে হচ্ছে কি নিচে, মাই ফাদার্স মানে আমার বাবার, শেল্টারিং রুফ মানে কি ছাদ, আর শেল্টারিং মানে কি আশ্রয় আর কি বা সুরক্ষিত, তো আমার বাবার সুরক্ষিত ছাদের নিচে, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং নিয়ার মানে কি কাছে, ওল্ড মানে কি পুরনো, আর হল মানে হল ঘর বড় ঘর, ডোর মানে দরজা, অর্থাৎ ওল্ড মানে পুরনো বড় বা হল ঘরের যে দরজা সেই দরজার কাছে আমার বাবার সুরক্ষিত ছাদের নিচে আমি নিজেকে কবি নিজেকে কল্পনা করছেন আর কি। ওকে, তার যে মানে শৈশবের দিনগুলোর কথা ভেবে তিনি এই জিনিসটা কল্পনা করছেন। এরপরে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার আ ডে অফ রেন, ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল দ্য হোরাইজনস মাউন্টেন চেন। তো এখানে কী বলা হচ্ছে, আই ওয়াচ মানে আমি লক্ষ্য করি, ওয়াচ মানে কি লক্ষ্য করা, আমি লক্ষ্য করি বা আমি দেখতে পাচ্ছি দিস ক্লাউডি ইভিনিং ফল,
ক্লাউডি মানে হচ্ছে কি মেঘাচ্ছন্ন, ইভিনিং ফল মানে হচ্ছে পড়ন্ত সন্ধ্যা, সন্ধে পড়ে আসছে, ঠিক আছে। এই জিনিসটা আমি লক্ষ্য করছি, তা একটা হচ্ছে মেঘাচ্ছন্ন একটা পড়ন্ত সন্ধ্যাবেলা আমি লক্ষ্য করছি। আফটার আ ডে অফ রেন মানে একদিনের বৃষ্টির পর, বৃষ্টি হয়ে গেছে, তার পরের দিনটা কীরকম হচ্ছে না এখানে মেঘাচ্ছন্ন একটা পড়ন্ত সন্ধ্যাবেলা সেটা তিনি কবি দেখছেন। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল। ব্লু মিস্ট মানে কি নীল কুয়াশা, সুইট মিস্ট হচ্ছে মিষ্টি কুয়াশা, অফ সামার ফল এখানে সামার মানে গ্রীষ্মকাল, ফল বলতে কি মানে ঘন মেঘ, তো গ্রীষ্মের ঘন মেঘের মিষ্টি কুয়াশা এবং নীল কুয়াশা, এই কুয়াশাটা কি হচ্ছে না দ্য হোরাইজন্স মাউন্টেন চেইনস মানে হচ্ছে হোরাইজন্স মানে কি দিগন্তের যে পর্বতমালা তাকে ঘিরে রেখেছে এই নীল কুয়াশা এবং মিষ্টি কুয়াশা গ্রীষ্মের, ঠিক আছে, গ্রীষ্মের নীল এবং মিষ্টি কুয়াশা। পরের স্ট্যান্জায় দেখো আমাদের কি বলা হয়েছে, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। তো দ্য ড্যাম্প স্ট্যান্ডস, ড্যাম্প বলতে কি ড্যাম্প মানে সাধারণত স্যাঁতসেঁতে হয়, কিন্তু এখানে আমরা ড্যাম্প বলতে জলবিন্দুকেই বলবো, ঠিক আছে, জলবিন্দু বা জলের কণা। স্ট্যান্ডস মানে কি দাঁড়িয়ে থাকে, ইন দ্য লং মানে দীর্ঘ মানে লম্বা আর কি, গ্রিন গ্রাস সবুজ ঘাস অর্থাৎ লম্বা সবুজ ঘাসে জলবিন্দু কি হয় দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স, টিয়ার্স মানে চোখের জল, মর্নিংস টিয়ার্স মানে কি সকালবেলাকার চোখের জল, আর থিক মানে কি ঘন বা এখানে মোটা, যেমন সকালবেলাকার চোখের জল যেমন মোটা হয়, ফোঁটাটা যেমন মোটা হয় সেরকম মোটা মোটা ফোঁটা আর কি এই লম্বা ঘাসের ডগায় মানে শিশিরগুলো দাঁড়িয়ে আছে আর কি। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। অ্যান্ড মানে এবং, ড্রিমি মানে কি স্বপ্নালু, ঠিক আছে, ড্রিম মানে স্বপ্ন, আর ড্রিমি বলতে এখানে স্বপ্নালু বা স্বপ্নময় এরকম। তো স্বপ্নময় সেন্টস মানে কি সুবাস বা সুগন্ধ, অফ ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে সুগন্ধ বা সুবাস, ঠিক আছে, পাস মানে হচ্ছে অতিবাহিত হয়ে যায় বা বয়ে যায়, তো স্বপ্নালু সুগন্ধের যে সুবাস সেটা বয়ে যায়। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স যেটা অন্যান্য বছরের কথা মনে করিয়ে দেয় বা অন্যান্য বছরের বার্তা নিয়ে আসে। ওকে, তো এই হচ্ছে আমাদের কবিতা, আমরা পড়লাম লাইন বাই লাইন, বাংলা অর্থ আমরা পড়ে নিলাম। এরপর আমরা মানে প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। তার আগে আমাদের এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, মানে দেওয়া আছে। দেখো কি বলা হচ্ছে, ওয়ার্ড নেস্ট। তো প্রথমে রয়েছে নাম্বার 1 আর কি, ফিল মানে হচ্ছে কি মেক ফুল মানে পরিপূর্ণ করে দেওয়া, পূর্ণ করা, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো NEATH নিধ, তার আগে এখানে অ্যাপোস্ট্রফি কমা দেওয়া আছে, যেটার মানে কি এটা হচ্ছে কি অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বেনিথ। এটা হচ্ছে এই বেনিথ, এটার একটা সংক্ষিপ্ত রূপ, এটা যেটা কবিতায় ব্যবহার করা হয়, ঠিক আছে। এটার মানে হচ্ছে কি বেনিথ অর্থাৎ নিচে। পল মানে হচ্ছে থিক ক্লাউড, অর্থাৎ পল বলতে থিক ক্লাউড মানে কি ঘন মেঘ। ফ্র্যাগ্রেন্স মানে সুইট স্মেল, মিষ্টি গন্ধ, সেটাকে বলা হয় ফ্র্যাগ্রেন্স। ওকে, এরপর আমাদের রয়েছে টেক্সচুয়াল কোশ্চেন্স। তো টেক্সচুয়াল কোশ্চেনের মধ্যে প্রথমে দেওয়া আছে এক্সারসাইজ 1। তো টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক যে প্রশ্ন মানে উত্তর হবে তার পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে, পাশের ঘরে টিক চিহ্নটা দিতে হবে। তো নাম্বার 1 কী দেওয়া আছে, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, মিস্ট বলতে কি কুয়াশা কিসের ওপরে ছিল, মানে কিসের ওপরে ছিল আমরা কবিতাটি যেটা পড়লাম, গ্রাস, রুফ, হিল না লিভ। তো আমরা কী হবে এখানে কী হবে হিল হবে, ঠিক আছে, পাহাড়ের ওপরে মৃদু কুয়াশা। তো সঠিক উত্তর আমাদের হচ্ছে এখানটায় অপশান সি এরটা হবে, তো আমাদের এই ঘরটা টিক চিহ্ন দেবো, ঠিক আছে, এই সি এরটা আমাদের সঠিক হচ্ছে। এরপরের প্রশ্নটা কী দেওয়া আছে দেখো 2 নম্বর দাগে, দ্য সোরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ, মানে দুঃখকে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে, দিনের যে দুঃখ সেটা কীরকম, সাইলেন্ট, টেরিবল, ওভারওয়েলমিং আর লিটল। তো আমাদের সঠিক উত্তর হবে কি অপশান এ, সাইলেন্ট সোরো, যেটা আমরা পড়লাম নীরব দুঃখ। ওকে, তো অপশান এ এটা হচ্ছে সঠিক হবে। নাম্বার 3 দেখো বলা হচ্ছে দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ, হল ডোর অর্থাৎ হল ডোর যেই হল ঘরের যে দরজা সেটা এই কবিতার মধ্যে কীভাবে মেনশন করা হয়েছে, কীভাবে, নিউ, লার্জ, ব্রোকেন না ওল্ড। তো ওল্ড হল ডোর বলা হয়েছে, পুরনো হল ঘরের দরজা এইভাবে বর্ণনা করা হয়েছে। তো আমাদের সঠিক উত্তর অপশান ডি এরটা হবে, এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। 4 নম্বর দাগে দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, অর্থাৎ কবি লক্ষ্য করেন ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন কি মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট। তো ক্লাউডি ইভিনিং তিনি প্রত্যক্ষ
করেছেন বা লক্ষ্য করেছেন। তো অপশান বি এখানে সঠিক হবে এবং এই ঘরটা আমাদের টিক দিতে হবে। 5 নম্বর দাগের প্রশ্নে হচ্ছে কি, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, মানে মিস্ট বলতে কি কুয়াশার যে কালার বা রং কবিতার মধ্যে কীভাবে বর্ণনা করা হয়েছে, কী কালার বলা হয়েছে, গ্রে, হোয়াইট, ইয়েলো না ব্লু। তো ব্লু মিস্ট বলা হয়েছে, নীল কুয়াশার কথা বলা হয়েছে। তো আমাদের অপশান ডি এরটা হবে এখানে সঠিক উত্তর। তারপর 6 নম্বর দাগে, দ্য ড্যাম্প স্ট্যান্ডস অন দ্য, ড্যাম্প বলতে এখানে জলবিন্দু, ঠিক আছে, জলবিন্দু দাঁড়িয়ে থাকে কোথায়, ওয়াল, রুফ, ফ্লোর, বুশ না গ্রাস। তো ঘাসের ডগায় জলবিন্দু দাঁড়িয়ে থাকে, এটা বলা হয়েছে। তো অপশান ডি এরটা সঠিক হবে, ওকে, গ্রাস। এরপর এক্সারসাইজ 2তে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো প্রথম প্রশ্নটা আমাদের কী দেওয়া আছে, নাম্বার 1-এ, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ ওয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ যখন কবি তার চাইল্ডহুড মানে কি শৈশবের কথা ভাবেন, ঠিক আছে, তো শৈশবের কথা ভেবে তিনি নিজেকে কোথায় দেখতে পান। তো শৈশবের কথা ভেবে তিনি নিজেকে কোথায় দেখতে পান, তার বাবার যে সুরক্ষিত ছাদের নিচে, ওকে, বিশাল যে হলঘরের দরজার কাছে তার বাবার সুরক্ষিত ছাদের নিচে তিনি নিজেকে প্রত্যক্ষ করেন আর কি, ঠিক আছে, ছোটোবেলার কথা ভেবে তিনি এটা কবিতায় বর্ণনা করেছেন। তো এইটা আমাদের লিখতে হবে উত্তর। তো আমরা কী লিখবো দেখো, দ্য পোয়েট সিজ হারসেলফ, কবি নিজেকে দেখেন কোথায়, বেনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ, তার বাবার সুরক্ষিত ছাদের নিচে, নিয়ার দ্য ওল্ড হল ডোর, মানে হচ্ছে পুরনো হলঘরের দরজার কাছে, when she thinks of her childhood, যখন তিনি তার শৈশবের কথা ভাবেন, ঠিক আছে, কবিতার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের এখানে আনসারটা লিখতে হবে। 1 নম্বর দাগের যে প্রশ্নের উত্তর, এটা হচ্ছে আমাদের এইভাবে লিখতে হবে এখানে, ওকে। এটা গেল আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর। এর পরের প্রশ্ন দেখবো আমরা 2 নম্বর দাগে, দেখো কী রয়েছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ, লেখক কবি কী লক্ষ্য করেছেন বা কী লক্ষ্য করলেন, অন দ্য ক্লাউডি ইভিনিং, মানে মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় কবি কী লক্ষ্য করেন। তো মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় কবি নীল কুয়াশা এবং মিষ্টি কুয়াশা, যেটা হচ্ছে দিগন্তের পর্বতকে বা পর্বতমালাকে ঘিরে রেখেছে, সেটা তিনি লক্ষ্য করেছেন, ঠিক আছে। তো আমাদের কী লিখতে হবে, দ্য পোয়েট ওয়াচড অন দ্য ক্লাউডি ইভিনিং দ্য ব্লু অ্যান্ড সুইট মিস্ট কভারিং দ্য হরাইজন্স মাউন্টেন চেন, অর্থাৎ কবি এখানে লক্ষ্য করেছেন, মানে ক্লাউডি সন্ধ্যাবেলায়, মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় কী লক্ষ্য করেছেন না, নীল এবং মিষ্টি কুয়াশা, যেটা হচ্ছে দিগন্তের পর্বতমালাকে ঘিরে রেখেছে, এটা তিনি লক্ষ্য করেছেন। তো আমাদের এটা এখানে আনসারটা লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন দেখো আমাদের রয়েছে গ্রামার ইন ইউজ, রয়েছে এক্সারসাইজ 3-তে। এখানে কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, সেটা আমাদের লিখতে হবে। তো সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে যে সেন্টেন্সের মধ্যে মাত্র একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি, কম্পাউন্ড সেন্টেন্সে মানে কি 2 বা 2 এর বেশি মানে স্বাধীন বাক্য থাকবে এবং যেগুলো কনজাংশন বা যেমন অ্যান্ড, বাট এগুলো দিয়ে যেগুলো হচ্ছে যুক্ত থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটা পার্টে মানে সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট কিন্তু থাকবে আর কি, ঠিক আছে। 2-3টি করে পার্ট থাকতে পারে, 2টি বা তার বেশি পার্ট থাকতে পারে একটা বাক্যের মধ্যে, এবং প্রতিটা বাক্য কিন্তু প্রতিটা পার্টই একটা স্বাধীন ক্লজ হিসেবে থাকবে, সেগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে বাক্যের মধ্যে একটি স্বাধীন ক্লজ থাকে বা একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর একটা বা একের বেশি যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। তো প্রথমে দেখো নাম্বার 1-এ কী দেওয়া হচ্ছে, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়ার্ল্ড, হি ইজ টু শর্ট, সে এতটাই ছোট, টু ক্লাইম্ব অন দ্য ওয়ার্ল্ড, যে দেয়াল বেয়ে ওপরে উঠতে পারে না। তো এখানে আমাদের একটাই দেখো সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, এটা কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স। তো এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, আমরা এখানটায় লিখবো সিম্পল সেন্টেন্স, SIMPLE, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, এটা আমাদের সিম্পল সেন্টেন্স। তো তারপরে দেখো আমাদের পরের বাক্যটা আমরা লিখবো, এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিই, এটা ঠিক আছে। আচ্ছা, এটা সিম্পল সেন্টেন্স। এরপর নাম্বার 2-এ দেখো কী রয়েছে, দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট, দ্য স্কাই ওয়াজ ব্লু, আকাশ হচ্ছে নীল, আকাশটা ছিল নীল, অ্যান্ড দ্য সান শোন ব্রাইট, এবং সূর্য
উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। এখানে দেখো আমাদের দুটি পার্ট রয়েছে, দ্য স্কাই, এই যে দ্য স্কাই ওয়াজ ব্লু, এটা কিন্তু একটা ক্লজ, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য স্কাই ওয়াজ ব্লু এটা একটা বাক্যের মতো কিন্তু আমরা রাখতে পারি। অ্যান্ড এবার দেখো দ্য সান স্টোন ব্রাইট, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, এটাও কিন্তু একটা বাক্য, এবং এই দুটি বাক্যকে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। এই দুটি কিন্তু স্বাধীন ক্লজ, ঠিক আছে, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা হচ্ছে আমাদের কী বাক্য হবে, মানে কী ধরনের সেন্টেন্স হবে, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হবে। তো আমরা এখানে লিখব এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড, ইউএনডি, কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তারপর 3 নম্বরটা কী দেওয়া আছে, দ্য ওল্ড ম্যান হু লিভড ইন আ ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। দ্য ওল্ড ম্যান মানে হচ্ছে বৃদ্ধ মানুষটি, হু লিভড যিনি বাস করেন, ইন আ ভিলেজ একটা বাড়িতে, বিলিভড মানে বিশ্বাস করতেন, দ্যাট দ্য আর্থ ইজ ফ্ল্যাট যে পৃথিবীটা চ্যাপ্টা। এটা আমাদের কী ধরনের বাক্য, দেখো এখানে দ্য ওল্ড ম্যান বিলিভড দ্যাট দ্য আর্থ ইজ ফ্ল্যাট, এই অংশটা হচ্ছে আমাদের কি মেন ক্লজ। দেখো দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটি, বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করতো, দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট যে পৃথিবীটা চ্যাপ্টা, এটা হচ্ছে মেন ক্লজ। দ্য ওল্ড ম্যান এই অংশটা ওল্ড, এটা বাড়িয়ে দিচ্ছি আমি, ওল্ড ম্যান এটা হচ্ছে এখান থেকে পরের যে অংশটা আমি আন্ডারলাইন করলাম এটা হচ্ছে মেন ক্লজ। এই মাঝখানের যে অংশটা আছে হু লিভড ইন আ ভিলেজ, এইটা হচ্ছে কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এখানে এই ক্লজটা কি, এই ক্লজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু ম্যান একটা নাউনের পরে হু দেওয়া আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমাদের শুধু এখানে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে কোনটা সিম্পল, কোনটা কম্পাউন্ড আর কোনটা কমপ্লেক্স। যেটা আমাদের কী হবে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে, যেহেতু এখানে একটা স্বাধীন ক্লজ রয়েছে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে বা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তো এটা আমরা কি লিখব, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। পরেরটা দেখো আমাদের কী দেওয়া আছে নাম্বার 4-এ, লিভিং আ জব মিডওয়ে ইজ নট আ গুড প্র্যাকটিস, অর্থাৎ মাঝপথে জব ছেড়ে দেওয়া বা কাজ ছেড়ে দেওয়া ভালো ব্যাপার নয়, ঠিক আছে, ভালো অভ্যাস নয়। এটা দেখো এখানে আমাদের একটাই হচ্ছে সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, এটা কিন্তু আমাদের কী হবে সিম্পল সেন্টেন্স। আমরা এখানে লিখবো সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তারপরে কী দেওয়া আছে নাম্বার 5-এ, লাস্ট উইক আই মেট আ ফ্রেন্ড হু গেভ মি আ ব্যাগ হুইচ ইজ ব্রাউন ইন কালার। লাস্ট উইক মানে গত সপ্তাহে আই মেট আ ফ্রেন্ড, আমি একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, হু গেভ মি আ ব্যাগ যে আমাকে একটা ব্যাগ দিয়েছিল, হুইচ ইজ ব্রাউন ইন কালার যে ব্যাগটার কালার ছিল ব্রাউন কালার। তো এখানে দেখো লাস্ট উইক আই মেট আ ফ্রেন্ড এই অংশটা হচ্ছে একটা আমাদের হচ্ছে মেন ক্লজ। গত সপ্তাহে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম, এটা একটা স্বাধীন বাক্য হিসেবে থাকতে পারে, ঠিক আছে। তারপর কী রয়েছে, হু গেভ মি আ ব্যাগ যে আমাকে একটা ব্যাগ দিয়েছিল, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তারপর কী রয়েছে, হুইচ ইজ ব্রাউন ইন কালার, যেটা হচ্ছে কালারটা কি ব্রাউন কালার বা বাদামি কালার, এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটাও অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যেহেতু এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এখানে ফ্রেন্ড মানে কি নাউনের পরে এখানে হু রয়েছে, এখানে আমাদের ব্যাগের পরে হুইচ রয়েছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটা আমাদের কোন সেন্টেন্স হবে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে, যেহেতু এখানে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ রয়েছে আর বাকিগুলো হচ্ছে আমাদের কি ক্লজ রয়েছে, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, ঠিক আছে। তো এটা আমরা কি লিখবো, এটা আমরা লিখবো কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এটা আমরা লিখবো এখানেই কমপ্লেক্স সেন্টেন্স লিখে দিচ্ছি, কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। তো দেখো আমরা এগুলো কোনটা কী ধরনের সেন্টেন্স সেগুলো লিখলাম। তারপর এক্সারসাইজ 4-এ কী দেওয়া আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো। নাম্বার 1-এ কী দেওয়া আছে দেখো, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট, যে কোশ্চেনটা এতটা সহজ, প্রশ্নটা যে কোনো এভরিওয়ান মানে প্রত্যেকে এটা উত্তর করতে পারবে বা উত্তর দিতে পারবে, ঠিক আছে, উত্তর দিতে পারতো আর কি। তো চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। এটা কোন সেন্টেন্স আছে, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে বাক্যটা, ঠিক আছে। সেখান থেকে আমাদের সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তারপর সিম্পল সেন্টেন্সে লিখলে কীভাবে লিখতে পারি, দেখো আমরা এখানে লিখবো, এভাবে লিখতে পারি, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি, সরি দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি লিখবো আমরা, দ্য কোশ্চেন ওয়াজ টি ডাবল ও হবে, ঠিক আছে, দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি,
টু ইজি টু অ্যান্সার, ঠিক আছে, এভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। এটাকে আরও একটা অন্যভাবে লেখা যায়, দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি টু আনসার, কোশ্চেনটা এতটাই মানে সহজ যে কেউ এটা অ্যান্সার করতে পারবে, উত্তর দিতে পারবে, এভাবে লেখা যায়। অথবা আমরা এটাকে কিন্তু আরেকভাবে লিখতে পারি, সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্সই হবে। এবার লিখবো দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি ফর এভরি ওয়ান টু আনসার। অর্থাৎ কোশ্চেনটা এতটাই সহজ, মানে যে প্রত্যেকের জন্য এটা খুবই সহজ, যে আনসার দেওয়ার জন্য প্রত্যেকেই এটা আনসার করতে পারবে। তোমাদের এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। আবার প্রথম যেটা লিখলাম এটাও হচ্ছে সিম্পল সেন্টেন্স, তোমরা যে কোনো একটি লিখবে। ওকে, 2 নম্বরে দেখো, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, মানে প্রয়োজনের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তো চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে রয়েছে। তোমরা এখানে কীভাবে লিখবে দেখো, আ ফ্রেন্ড, FRIEND, আ ফ্রেন্ড হু ইজ ইন নিড, NEED, who is a friend who is in need is a friend who is a friend indeed, ঠিক আছে, EED। তোমরা কি লিখলাম, a friend who is in need is a friend indeed, মানে একটা বন্ধু যে হচ্ছে সময়ের মানে প্রয়োজনের যে বন্ধু, প্রয়োজনের জায়গা পাওয়া যায়, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। ওকে, এটাকে আমরা এভাবে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে পারি। নাম্বার 3, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে। পলিউশন মানে কি, দূষণ, ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, আমাদের সুন্দর পৃথিবীর জন্য এই যে পলিউশন, এটা হচ্ছে একটা থ্রেট, ঠিক আছে, একটা ভয়ঙ্কর একটা জিনিস। তো এটাকে আমাদের লিখতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। কম্পাউন্ড মানে দুটি আলাদা আলাদা বাক্যে, মানে একটাই বাক্য হবে, তার মধ্যে দুটি পার্ট থাকবে, দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে। আমরা কীভাবে লিখতে পারি এটাকে, দেখো প্রথমে আমরা লিখবো আমার প্ল্যানেট ইজ বিউটিফুল, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি একটা এইভাবে। তো আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, ঠিক আছে, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট পলিউশন, POLLU, বাট pollution is one of the most severe threats টু ইট বলতে পৃথিবীটাকে বোঝানো হচ্ছে। তো আমরা কি লিখলাম, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, আমাদের পৃথিবীটা সুন্দর, বাট পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু ইট, কিন্তু পলিউশন এটার জন্য একটা প্রচণ্ড একটা মানে ভয়ানক একটা জিনিস এই পৃথিবীটার জন্য। তো এখানে দেখো দুটি বাক্য আমাদের হচ্ছে, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, এটা একটা হয়ে গেল, আর পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু ইট, এটা একটা। তো এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা লিখলাম। তারপরে দেখো নাম্বার 4 কি দেওয়া আছে, ডু অর ডাই চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্সে লিখতে হবে এটাকেও, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখতে পারি, ইফ ইউ ডু নট ডু লিখতে পারি, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। তো যদি তুমি না করো তাহলে, এখানে ডু আর ডাই মানে কি, হয় করো নয় মরো। আর এখানে আমরা কি বলছি, ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই, তাহলে তুমি মারা পড়বে বা মারা যাবে। তো এখানে আমাদের একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, তো আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপর নাম্বার 5, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং। তো হি ওয়াজ কনফিউজড মানে সে কনফিউজ মানে কি, কনফিউজ হয়ে পড়েছিল, ঠিক আছে, কী করবে ভেবে পাচ্ছিল না, অ্যান্ড স্টপড ওয়ার্কিং, এবং কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো এটাকে আমরা কীভাবে সেন্টেন্স লিখতে পারি, তো বিং কনফিউজড এভাবে লিখতে পারি আমরা, being confused he stopped
ওয়ার্কিং। বিং কনফিউজ মানে কি কনফিউজ হয়ে সে কাজ বন্ধ করে দিয়েছিল। এটাকে কিন্তু আমরা অন্যরকমভাবেও লিখতে পারি। কীভাবে দেখো, এবার এটাকে আমরা লিখবো এভাবে লিখতে পারি, হিটা প্রথমে লিখতে হবে, হি স্টপড ওয়ার্কিং ইন কনফিউশন, CONFUSION। তো আমরা এটা লিখলাম, হি স্টপড ওয়ার্কিং ইন কনফিউশন, অর্থাৎ সে কনফিউশন হয়ে মানে কনফিউজড হয়ে কী হয়েছিল, কাজ ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, বন্ধ করে দিয়েছিল। এরপর কম্পোজিশন রয়েছে, অর্থাৎ আমাদের এখানে রাইটিং দেওয়া আছে 5 নম্বর এক্সারসাইজে। বলা হচ্ছে রাইট আর লেটার, একটি লেটার লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, ঠিক আছে, আমাদের স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা লেটার লিখতে বলা হচ্ছে 100 শব্দের মধ্যে। অফ ইউর স্কুল মানে তোমার স্কুলের, সিকিং লিভ অফ 2 days, 2 দিনের ছুটি চেয়ে তোমাকে লিখতে হবে, 2 দিনের ছুটি তোমার প্রয়োজন। ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর এল্ডার সিস্টার, তোমার বড় বোন বা দিদির মানে বিয়ে উপলক্ষে তোমার হচ্ছে 2 দিনের ছুটি প্রয়োজন, এবং সেখানে তোমাকে অ্যাটেন্ড করতে পারে তোমার সেই বিয়েতে আর কি। সেই উদ্দেশ্যে তোমাকে একটা লেটার লিখতে হবে 2 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে। তো চলো আমরা লেটারটি দেখো তোমাদের জন্য লিখে, যেখানে কীভাবে তোমরা লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি লিখবে, টু দ্য হেডমাস্টার, আর হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস লিখবে, তারপর নিজের স্কুলের নামটা লিখবে এবং নিজের স্কুলের ঠিকানাটা এখানটা লিখবে, ঠিক আছে। সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, মানে হচ্ছে আমাদের ছুটি নেবো আর কি, সেই উদ্দেশ্যেই আমাদের হচ্ছে এটা লেটারটা আর কি। তো আমরা এখানে লিখবো লিভ অফ অ্যাবসেন্স। এরপর দেখো স্যার, অথবা স্যার হলে স্যার লিখবে, ম্যাডাম হলে ম্যাডাম লিখবে। আই বেগ টু স্টেট দ্যাট আই সুমন পাল, এখানে নিজের নামটা লিখবে, ঠিক আছে। ইজ অ্যান অবিডিয়েন্ট স্টুডেন্ট অফ ইউর স্কুল, মানে আমার বিনীত নিবেদন এই যে আমার নাম হচ্ছে কি সুমন পাল, বা তোমার নিজের নামটা এখানে লিখবে, এবং আমি একজন আপনার স্কুলের বাধ্য ছাত্র বা ছাত্রী। আই রিড ইন ক্লাস 9, আমি ক্লাস 9-এ পড়ি। সেকশন থাকলে সেকশন লিখবে, এবং মাই রোল নাম্বারটা এখানটা লিখবে, আমরা এখানে লিখেছি 20। তো আমি ক্লাস 9-এ পড়ি, আমার সেকশন হচ্ছে এটা, রোল নাম্বার হচ্ছে এটা। With due respect, I inform you that I will not be able to attend my class from, এখানে ডেটটা লিখবে, যে ডেট থেকে তুমি ক্লাসে আসতে পারবে না সেই ডেট থেকে টু সেই ডেট, মানে 2 দিনের ছুটি। তারপর এখানে দেখো আমরা 5 থেকে 6 তারিখ, 5/8 থেকে 6/8 পর্যন্ত লিখেছি, ঠিক আছে। 5 থেকে 6 তারিখে এই 2 দিনের আমার ছুটি যায়, সেটা আমি লিখেছি। তো এটা অর্থটা কি, এটার মানেটা না, উইথ ডিউ রেসপেক্ট মানে সম্মানের সঙ্গে, আই ইনফর্ম ইউ আপনাকে জানাচ্ছি যে দ্যাট আই উইল নট এবল টু অ্যাটেন্ড মাই ক্লাস, আমি আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না এই 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আই উইশ টু গো হোম, আমি বাড়ি যেতে চাই। টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, আমার বড় বোন বা বড় দিদির বিয়ে উপলক্ষে, বিয়ের যে ম্যারেজ সেরিমনি, যে বিবাহ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে চাই, তার জন্য আমি বাড়ি যেতে হবে আর কি। তো দেয়ার ফর, সুতরাং সেই জন্য আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু গ্রান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ 2 days অনলি, সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার। তো সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই 2 দিনের যে ছুটি সেটা আপনি মঞ্জুর করুন, যাতে আমি আমার দিদির বিয়ের যে অনুষ্ঠান সেটাতে অ্যাটেন্ড করতে পারি বা যোগদান করতে পারি। এরপর থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসারলি, নিজের নামটা লিখবে, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখবে, এখানটা হচ্ছে নিজের ঠিকানাটা লিখবে, ঠিক আছে, নিজের ঠিকানাটা এবং ডেট এখানটায় লিখবে, ঠিক আছে। তো এইভাবে এই লেটারটা তোমরা লিখবে, ওকে। তো এরপর দেখো আমাদের পরের প্রশ্ন যেটা রয়েছে এক্সারসাইজ 6, এখানে দেওয়া আছে সাপোজ ইউ হ্যাড বট আ বুক ফ্রম দ্য বুক স্টোর, মনে করো তুমি একটা বইয়ের দোকান থেকে তুমি একটা বই কিনেছো, ওকে। বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার, এবং ভুলবশত তুমি সেই বইটা সেখানেই ফেলে চলে এসেছো। ইনস্টিড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, তোমার সঙ্গে বইটাকে নিয়ে আসার পরিবর্তে তুমি সেখানেই রেখে চলে এসেছো বইটা। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথর, রাইট আ লেটার উইদিন 100 words টু দ্য ওনার অফ দ্য স্টোর টু ফাইন্ড দ্য বুক অ্যান্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট। এখানে বলা হচ্ছে প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক, মানে যে বইটা তুমি কিনে সে দোকানেই ফেলে এসেছো সেই বইটার ডিটেলস তোমাকে দিতে হবে, অ্যান্ড দ্য অথর, বইয়ের লেখক কী সেটা লিখতে হবে, বইয়ের নাম কী সেটা লিখে এই ডিটেলসগুলো দিয়ে তোমাকে একটা চিঠি লিখতে হবে উইদিন 100 words, 100 শব্দের মধ্যে, টু দ্য ওনার অফ দ্য স্টোর, মানে সেই বইয়ের মালিকের কাছে তোমাকে চিঠিটা লিখতে হবে, টু ফাইন্ড দ্য বুক, সেই বইটা খুঁজে পাওয়ার জন্য, অ্যান্ড
কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, এবং এবং যতক্ষণ তুমি না সেই বইটিকে সংগ্রহ করার জন্য দোকানে আবার যাচ্ছ ততক্ষণ পর্যন্ত যেন সেই বইটা মানে দোকানদার ঠিক করে রেখে দেয় আর কি, ঠিক আছে। সেইভাবে লিখে তোমাকে চিঠিটা লিখতে হবে দোকানদারকে। তো এই লেটারটা তোমরা কীভাবে লিখবে, আগের মতোই আমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে কি লিখবে, টু মিস্টার, এখানে সমীর রয়কে, সমীর রয় হচ্ছে দোকানের যে মালিক তার নামটা এখানে লিখবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তার বইয়ের যে দোকানের নামটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখেছি কি রয় বুক স্টল। তারপর এখানে বইয়ের যে দোকানের যে ঠিকানা, সেই ঠিকানাটা এখানটা আমরা লিখে দেবো, ঠিক আছে। এরপর আমাদের সাবজেক্টটা কি, আ বুক ওয়াজ লেফট অ্যাট দ্য শপ আফটার পারচেসিং, ঠিক আছে। অর্থাৎ আফটার পারচেস মানে কি কেনা, তো কেনার পরে একটা বই দোকানেই ফেলে আসা হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। ডিয়ার স্যার লিখে আমরা কি লিখছি দেখো, উইথ ডিউ রেসপেক্ট, মানে উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সঙ্গে, আই উড লাইক টু স্টেট, আমি প্রকাশ করতে চাই বা বলতে চাই কি, দ্যাট আই অ্যাম আ রেগুলার কাস্টমার অফ ইউর বুক শপ, আমি আপনার বইয়ের দোকানের একজন কাস্টমার বা খদ্দের, ঠিক আছে। আই পারচেসড রবীন্দ্রনাথ ট্যাগরস চোখের বালি ফর 200 রুপিস, আমি হচ্ছে রবীন্দ্রনাথের চোখের বালি যে বইটা 200 টাকায় কিনেছিলাম। বাট আফটার রিসিভিং অ্যান আর্জেন্ট কল, কিন্তু একটা আর্জেন্ট কল রিসিভ করার পরে আই অ্যাক্সিডেন্টলি লেফট দ্য বুক অ্যাট দ্য কাউন্টার, আমি মানে ভুলবশত বইটাকে কাউন্টারেই ফেলে চলে এসেছি। আই রিকোয়েস্ট ইউ টু ভেরিফাই দিস ট্রানজাকশান দ্যাট অ্যান্ড কিপ দ্য বুক অ্যাসাইড ফর মি, তো আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু ভেরিফাই দিস ট্রানজাকশান, এই ট্রানজাকশানটা আপনি ভেরিফাই করুন, আমার বইটা কেনা হয়েছে কিনা, ঠিক আছে। সেটা ট্রানজাকশান মানে ভেরিফাই করার পরে করুন, এবং অ্যান্ড কিপ দ্য বুক অ্যাসাইড ফর মি, এবং বইটা আমার জন্য আপনি একটু অ্যাসাইড মানে কি পাশে রেখে দিন, আলাদা করে রেখে দিন যাতে, ঠিক আছে। আই উইল ভিজিট শর্টলি টু কালেক্ট ইট, আমি খুব তাড়াতাড়ি আপনার দোকানে ভিজিট করবো এটাকে সংগ্রহ করার জন্য। থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স ইন রিকভারিং মাই পারচেস, আমার এই যে কেনাকাটার যে ব্যাপার বইটা কিনেছিলাম সেটাকে রিকভার করার জন্য, মানে ফিরে পাওয়ার জন্য, ফিরে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। এইভাবে লেখার পর লিখবে, তারপর দেখো থ্যাংকিং ইউ ইউর সিনসারলি লিখে নিজের পুরো নামটা এখানে লিখবে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে নিজের অ্যাড্রেস আর ঠিকানা লিখবে, নিজের পুরো ঠিকানা আর হচ্ছে ডেট সেটা এখানটা লিখবে। তো এইভাবে এই লেটারটা তোমরা লিখবে, ঠিক আছে। এর বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো বাংলাটা, এবং আগের যে লেটার সেটারও কিন্তু বাংলা এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে পড়তে পারো। ওকে, তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের হচ্ছে ক্লাস 9-এর যে 6 নম্বর লেসন ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, পুরো বাংলা অর্থ সব পড়লাম এবং সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু আমরা এখানে করলাম। পরের ভিডিওতে আমরা তোমাদের যে লেসন 7 যেটা রয়েছে টম লুজার টুথ, এই যে লেসনটা রয়েছে সম্পূর্ণ পড়বো বাংলা অর্থ সহ, তারপর আমরা এখানে যে এক্সারসাইজ থাকবে সেগুলো কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।